হ্যালো বন্ধুরা, কেমন আছো? স্বাগত তোমাকে বায়ো অ্যাট বেসিক্স ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা পড়ব দশম শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা হলো কন্টিনিউটি অফ লাইফ, অর্থাৎ জীবনের প্রবাহমানতা। তো এই অধ্যায় শুরুর আগে দুটো কথা বলবো। একটা হলো যে তোমাকে রিকোয়েস্ট করব যে এই লেকচারটি ওয়াচ করার সময় অবশ্যই তুমি পেন পেপার নিয়ে বসবে, যাতে তোমার সেলফ নোট তৈরি হয়, এবং এটাই তোমাকে পরবর্তীকালে রিভিশন এবং তোমার সেলফ স্টাডির জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আর একটা প্রমিস করব যে এই ভিডিওটি কমপ্লিট ওয়াচ করার পর আই প্রমিস ইউ তুমি চেষ্টা করলেও ভুলতে পারবে না, তোমার প্রত্যেকটা কনসেপ্ট তোমার মাথায় গেঁথে থাকবে। ওকে, চলো তাহলে শুরু করা যাক। কন্টিনিউটি অফ লাইফ, অর্থাৎ জীবনের প্রবাহমানতা। তো আমরা এই অধ্যায়ের শুরুতে প্রথমে জানবো এমন এক আজব নামকরণের কারণ কি। আর এই আজব এক নামকরণের কারণ জানতে গিয়ে আমি তোমাদের সামনে একটা এক্সাম্পল হিসেবে নেব একটা চিত্রের, আর সেই চিত্রটা কার? ডিএনএর। ওকে, তো আমি অঙ্কন করি। এটা ধরো একটা মাতৃ ডিএনএ, আর সেম তারই মতো এটা একটা পিতার ডিএনএ। তাহলে এই দুটো ডিএনএ থেকে যে ডিএনএটা আমরা পাবো, ঠিক এই রকম। এটা ধরো তুমি। এবার দেখবো এই ডিএনএ গুলোকে বলে জনিত্রী ডিএনএ। আর এই ডিএনএটাকে বলে আপত্য ডিএনএ। কি বোঝা গেল? এবার আমি এটাকে নাম দিলাম জেনারেশন 1 এর ডিএনএ, আর এটার নাম দিলাম জেনারেশন নাম্বার 2 এর ডিএনএ। এইবার দেখো এই ডিএনএ আর এই ডিএনএ এর 50% এখানে আর 50% এখানে, মানে এই আপত্য ডিএনএটা তার জনিত্রী ডিএনএ 50% করে দুটোরই কন্টেন করছে। তার মানে তুমি লক্ষ্য করলে দেখতে পাবে এই ডিএনএটার মধ্যে তার পিতা এবং মাতা উভয়ের বৈশিষ্ট্য বর্তমান। দেখো তো তুমি ভালো করে, আছে কি বর্তমান? হ্যাঁ আছে। তার মানে এদের বৈশিষ্ট্যগুলো এখানে, মানে জেনারেশন নাম্বার 1 এর যে সমস্ত বৈশিষ্ট্য তাদের সংমিশ্রণ ঘটেছে জেনারেশন নাম্বার 2 এ, এইরকম করেও পরবর্তী জেনারেশনেও চলতে থাকে। এবং এই যে জেনারেশন নাম্বার 1 এ যে বৈশিষ্ট্যগুলো এসছে পূর্বের কোন জেনারেশন থেকে এসছে। এটাই হলো জীবনের প্রবাহমানতা, অর্থাৎ কন্টিনিউটি অফ লাইফ। কি বোঝাতে পারলাম? তো চলো এবার শুরু করা যাক, ধীরে ধীরে তোমার অধ্যায়ের ভিতরে প্রবেশ করা যাক। তো তোমার সিলেবাসে বা পাঠ্যক্রমে এই অধ্যায়টা 3টি পর্যায়ে বিভক্ত মূলত। ঠিক আছে, 3টি পর্যায়ে বিভক্ত। একটা হলো কোষ বিভাজন, ও কোষ চক্র। দ্বিতীয় অংশটি হলো জনন, প্রাণী এবং উদ্ভিদ দুটো মিলিয়ে। এবং তৃতীয় পার্টটি হলো বৃদ্ধি ও বিকাশ। আমরা এই অংশে আলোচনা করব কোষ বিভাজন এবং কোষ চক্র। কি বোঝাতে পারলাম? এবং এই টপিকের যে সাব টপিক আমরা আলোচনা করব সেটা হলো, তার মানে আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় হলো হাউ দা ক্রোমোজোম আর ফর্মড। তার মানে আজকে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব ক্রোমোজোম কিভাবে তৈরি হলো। ঠিক, তাহলে চলো ধীরে ধীরে আমরা প্রবেশ করি। আমরা প্রথমে জানবো
যে হোয়াট ইজ সেল সাইকেল, হোয়াট ইজ সেল ডিভিশন। ওকে, এখান থেকেই শুরু করব। ধীরে ধীরে প্রত্যেকটা কনসেপ্টে ঢুকবো এবং প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে ক্লিয়ার করবো। ওকে, এবার আমরা তাহলে প্রথমে জানবো হোয়াট ইজ সেল ডিভিশন and সেল সাইকেল। আমাদের সামনে এই দুটো কোশ্চেন প্রথমে অ্যারাইজ করবে, ঠিক আছে? তো আমরা জানবো হোয়াট ইজ সেল ডিভিশন। প্রথমে ধরো একটা সেল, এটা একটা সেল, এখান থেকে দুটো সেল তৈরি হয়েছে। এই সেলটাকে বলবো কি? জনিত্রী কোষ। আর এই সেল দুটোকে বলবো আপত্য কোষ। তার মানে স্যার, যে প্রক্রিয়ায় জনিত্রী কোষ থেকে আপত্য কোষের সৃষ্টি হয় তাকে কি সেল ডিভিশন বলে? হ্যাঁ, যে প্রক্রিয়ায় একটি জনিত্রী কোষ থেকে বা জনিত্রী কোষ থেকে আপত্য কোষের সৃষ্টি হয় তাকেই বলে সেল ডিভিশন, ঠিক আছে? আর এই সেল ডিভিশন 1880 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফ্লেমিং স্যালামান্ডারের দেহে প্রথম পর্যবেক্ষণ করেন। তাহলে বোঝা গেল হোয়াট ইজ সেল ডিভিশন। এবার দেখবো আমরা হোয়াট ইজ সেল সাইকেল। তো তুমি এর আগে না পড়ে থাকলে অসুবিধা নেই, জাস্ট আমি তোমাকে একটা মুখ্য ধারণা দেবো, পরবর্তীকালে ক্লিয়ার সেল সাইকেল সম্পর্কে আসবে লেকচার। তো সেল সাইকেল মূলত দুটো পর্যায়ে বিভক্ত। একটা হলো ইন্টারফেজ, একটা হলো এমফেজ। এই ইন্টারফেজে কি হয়? এই ইন্টারফেজে কি হয়? সেলের বৃদ্ধি হয়, জাস্ট এইটুকু মনে রাখো এখন। আর এই এমফেজে হয় সেলের বিভাজন। তার মানে একটা সেল থেকে দুটো আপত্য তৈরি হয়। তার মানে স্যার, সেল সাইকেল মানে কি? বৃদ্ধি এবং বিভাজনের চক্রাবর্তী আবর্তন। হ্যাঁ, সেল সাইকেল মানে হচ্ছে বৃদ্ধি এবং বিভাজনের, কার? কোষের বৃদ্ধি এবং বিভাজনের চক্রাবর্তী আবর্তন। চক্রাবর্তী আবর্তন, চক্রাবর্তী আবর্তনই হচ্ছে কি? সেল সাইকেল। কি বোঝাতে পারলাম কনসেপ্ট? ওকে, চলো এইবার আমরা একটু রিক্যাপ করব, কারণ এতক্ষণ ধরে আপনি বললেন যে স্যার সেল এই সেল ডিভিশন হয়, সেল সাইকেল হয়। তো সেলটা কি, একটু সেলের স্ট্রাকচারটা আমি রিক্যাপ করব। তোমরা যদিও 9-এ পড়েছো, তবে একটু রিক্যাপ করব যাতে তোমার পরবর্তীকালে সুবিধা হয়। ওকে, তো আমি অঙ্কন করবো একটা সেলের চিত্র, ঠিক আছে? মোটামুটি একটা সেলের চিত্র অঙ্কন করার চেষ্টা করছি। এবার প্রত্যেকটা নাম লিখবো। এবার দেখো স্যার, এইগুলোকে কি বলে? এইগুলোকে বলা হয় রাইবোজোম। রাইবোজোমকে বলা হয় কোষের
প্রোটিনের কারখানা। এবার এইগুলো গোল গোল কি বলা হয়? এদেরকে বলা হয় লাইসোজোম। এদেরকে বলা হয় কোষের আত্মঘাতী থলি। এবার একে কি বলা হয়? এটা হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর অর্থাৎ পাওয়ার হাউস। এবার এইগুলো কি স্যার? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এছাড়াও একটা চিত্র তোমাদের অঙ্কন করতে ভুলে গেছি, ঠিক এইরকম ভাবে থাকে, ধরো এইভাবে। এটাকে বলবো গলগি বস্তু। একে আবার কি বলা হয় জানো? কোষের ট্রাফিক পুলিশ। ঠিক আছে, এইবার যে মেন পোর্শন সেখানে প্রবেশ করব। দেখো, এই যে এই অংশটাকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস 1831 খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন কোষীয় অঙ্গাণুরূপে বর্ণনা দেন। কি বোঝাতে পারলাম? এবার দেখবো এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে। ঠিক আছে, আসল খেলা তো এখানেই শুরু। দেখো, নিউক্লিয়াসের মধ্যে এই রকম পর্দাবিহীন একটা ঘন গোলাকার অংশ থাকে এবং পেঁচানো 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 এরকম কিছু অংশ থাকে। এই পেঁচানো পেঁচানো এই অংশগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু, অর্থাৎ এইগুলোকে বলা হয় ক্রোমাটিন জালিকা। এইগুলোকেই বলা হয় নিউক্লিয় জালিকা। আর এই এই ঘন গোলাকার অংশটিকে বলা হয় নিউক্লিওলাস। বুঝা গেল? মোটামুটি এটা একটা সেলের স্ট্রাকচার। এবার এটা আঁকলাম কেন? এটা বোঝানোর জন্য, যখন সেল ডিভিশন হয়, যখন সেল ডিভিশন হয় তখন এই সেল দুই ভাগে ভাগ হয়। ঠিক আছে, এবং কোষীয় অঙ্গাণুগুলো সমান ভাগে ভাগ হয়। এবার এইখানে যে এই প্যাঁচানো অংশটা আছে অর্থাৎ ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন জালিকা, নিউক্লিয় জালিকা,
এরা কিভাবে ভাগ হয়? এরা তো একগুচ্ছ অবস্থায় আছে, তো এদের ভাগ হওয়ার জন্য একটা স্ট্রাকচার গঠন করতে হয়। কেমন? ধরো এরা এখন ল্যাব ঘরের মতো বসে আছে, এবার এদেরকে বলা হচ্ছে চলো তোমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। যখন তোমাকে ঘুরতে নিয়ে যায় তখন তুমি কি করো? সাজুগুজু নতুন পোশাক পরো। সেই রকমই সেলেরই, সেল যখন স্থিতিশীল অবস্থায় থাকে, যখন সেল ডিভিশন হয় না, তখন সেলের ঠিক স্ট্রাকচারটা এইরকম থাকে। এবার সেল যখন কি হয়, ডিভিশন হওয়ার জন্য প্রস্তুত হতে লাগে, যখন সেল ডিভিশন হওয়ার সময় চলে আসে, যখন সেল ডিভিশন ঘটে, তখন কি হয়, এই যে ক্রোমাটিন তন্তুগুলি, এই যে ক্রোমাটিন জালিকাগুলি, এই যে নিউক্লিয় জালিকাগুলি, এইগুলো একটা স্ট্রাকচার গঠন করে। সেই স্ট্রাকচারটাকে কি বলে স্যার? সেই স্ট্রাকচারটাকেই বলা হয় ক্রোমোজোম। ওকে, এইবার আসবো আমরা কি, যে সেলের সেলের ভূমিকাটা কি, অর্থাৎ সেল কে আবিষ্কার করেন একটু দেখবো। ওকে, একটু শর্ট কোশ্চেন আসতে পারে, তো এই জন্যই এই সেলকেই বলা হয় কি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। কি বোঝাতে পারলাম? এটা একবারে মনে রাখবে, ভুলেও যাতে না ভুলো। ওকে, দ্বিতীয় নাম্বার, সেল ডিসকভার কে করেছেন? রবার্ট হুক। কত খ্রিস্টাব্দে? 1665 খ্রিস্টাব্দে। ওকে, এইটুকু ডাটা মনে রাখার ছিল, সেল সম্পর্কে মনে রাখবে। এইবার আমরা একটা কনসেপ্টে আসব, যে কনসেপ্টটা একটু আগে চিত্রে আলোচনা করলাম, যে সেল যখন স্থিতিশীল অবস্থায় থাকে তখন সেলের মধ্যে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকাগুলো কেমন থাকে এবং সেল ডিভিশনের সময় কি স্ট্রাকচার গঠন করে। এটাকে যদি আমি কনসেপ্ট নাম্বার 1 নাম দিই, কনসেপ্ট এটা 1, তাহলে কনসেপ্ট 1 কি শিখলাম স্যার? এটা ধরো একটা সেল, যেটা একটু আগে অঙ্কন করেছিলাম। এটা কি, এই অংশটা হলো কি বলেছিলাম? নিউক্লিওলাস। আর এইগুলো কি? ক্রোমাটিন। এবং এখান থেকে কি তৈরি হয়? ক্রোমোজোম। এটা কোন সময়? এম ফেজ। এটা কখন? ইন্টারফেজ। এটা হচ্ছে টাইম অফ সেল ডিভিশন। তার মানে যখন সেল স্থিতিশীল অবস্থায় থাকে, সেল যখন ডিভিশন হয় না, তখন সেলের মধ্যে এই রকম ক্রোমাটিন গুলো এই রকম অবস্থায় থাকে। আর যখন সেল ডিভিশনের সময় হয়, যখন সেল ডিভিশন হয়, তখন তারা স্ট্রাকচার কি ফর্ম করে? ক্রোমোজোমের। কিভাবে? কনডেনসেশনের মাধ্যমে, অর্থাৎ ঘনীভবনের মাধ্যমে। কার ঘনীভবনের মাধ্যমে? এই ক্রোমাটিন গুলোর ঘনীভবনের মাধ্যমে। অর্থাৎ নাম দেব ক্রোমাটিন কনডেনসেশন। কি বোঝাতে পারলাম? এই একটা কনসেপ্ট তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে তুমি সবকিছু গুলিয়ে যাবে না। ওকে, এইবার আমরা কি দেখবো বলতো? এই যে ক্রোমাটিন গুলো কেমন ভাবে এই ক্রোমোজোমটা গঠন করলে, অর্থাৎ এই ক্রোমোজোমের স্ট্রাকচারটা কি, অর্থাৎ এই ক্রোমোজোমটা কিভাবে তৈরি হয়। আমি যেই প্রথমে বলেছিলাম না, আজকে আমাদের উদ্দেশ্যটা কি, ক্রোমোজোম কিভাবে তৈরি হয়, আর সেটাই আমরা দেখবো। ওকে ওকে, তো চলো আমরা শুরু করি। এবার ক্রোমোজোমটা কিভাবে তৈরি হয়, অর্থাৎ ক্রোমোজোমের ভিতরে কি থাকে, অর্থাৎ ক্রোমোজোমটা কেমন একটু দেখবো। মানে ক্রোমোজোমকে নিয়ে একটু অপারেশন হবে, ঠিক আছে? চলো চিত্র অঙ্কন করা যাক ক্রোমোজোমের।
ঠিক ধরো এইরকম একটা, ঠিক আছে, এটা একটা ক্রোমোজোমের চিত্র। ওকে, এইবার এইরকম সুতোর মতো অংশ থাকে, এটাকে একটু টেনে বের করলাম। ঠিক ক্রোমোজোমের মধ্যে এইরকম গঠন থাকে, ঠিক, আর এই গঠনটাকে ঠিক তোমার মালার মতো লাগে। মালা দেখেছো তো? হ্যাঁ, সেই রকমই একবারে সেম মালার মতো এই অংশটা। ক্রোমোজোমের বাহু থেকে একটু টান দিলে এইটা দেখতে পাবে, এইরকম মালার মতো অংশ। এটার নাম কি তাহলে স্যার? একটা নাম দিয়ে দেন। হ্যাঁ, নাম দিয়ে দেবো। এটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। কি বোঝাতে পারলাম? এবার এই ক্রোমোজোম থেকে একটু টান দেব, টান দেওয়ার পর যে অংশটা দেখতে পাবো ঠিক মালার মতো, এই অংশটাকে কি বলবো? ক্রোমাটিন তন্তু। এবার এইটাকে আর একটু টান দিই, টান দিবে তো? হ্যাঁ, একটু টান দিয়ে দেখতেই পারো, টান দিয়ে ঠিক এইরকম স্ট্রাকচার পাবে। কার মতো? ঠিক পুঁথির দানার মতো। এই স্ট্রাকচার গেল ঠিক কার মতো? পুঁথির দানার মতো। এই স্ট্রাকচার গুলোকে কি বলে স্যার? এই স্ট্রাকচার গুলোকে বলবো, ঠিক এখানে লিখি আমি তাহলে, এই স্ট্রাকচার গুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। কার মতো? পুঁতির দানার মতো। এইবার এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটাকে একটু খুলি। হ্যাঁ, খুলো। এবার এই স্ট্রাকচারটাকে যদি একটু খুলি, তাহলে আমরা পাবো এই রকম, মানে কালারটা সেম করি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই স্ট্রাকচারটাকে যখন খুলবো তখন এই রকম কিছু অংশ পাবো। ঠিক আছে, এইগুলোকে কি বলা হয়? প্রোটিন। এই কি প্রোটিন? এগুলো হিস্টোন প্রোটিন। কি বুঝাতে পারলাম? এগুলো কি প্রোটিন? হিস্টোন প্রোটিন। আর এই যে বাকি যে সুতোর মতো অংশটা পড়ে থাকলো, এটার নামেই হলো ডিএনএ। এবার এটাকে যদি একটু খুলি তো এর স্ট্রাকচারটা কেমন আসবে বলো তো? ঠিক এই রকম। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ডিএনএ। কি বোঝাতে পারলাম? আর এই ডিএনএ যদি এই ডিএনএ যে কোনো একটা অংশ, এই অংশটা যদি আমি দেখি, এই অংশটুকু, এই অংশটুকু যে কোনো অংশ, এই অংশটুকু হতে পারে এই অংশটুকু, তো এই অংশ বিশেষ বিশেষ অংশই, এই অংশটাকে কি বলবো? জিন। তার মানে জিন কাকে বলে স্যার? জিন হলো ডিএনএ এর বিশেষ বিশেষ অংশ। মাইন্ড ইট। ডিএনএ এর বিশেষ বিশেষ অংশ। 2 নাম্বার, এই জিন নির্দিষ্ট প্রোটিনের নির্দিষ্ট সংকেত বহন করে, যেগুলো চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে। ঠিক আছে, এইটুকু মনে রাখবে। এবার পুরোটা একবারে আমি বুঝিয়ে দিই। দেখো, এটা হলো পুরো একটা স্ট্রাকচার, ক্রোমোজোম। এই ক্রোমোজোম থেকে যখন একটু টান দিয়ে খুলবো এই অংশটা, তখন যে অংশটা পাবো একবারে মালার মতো দেখতে, তাকে বলে কি স্যার? তাকে বলে ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুকে যখন আর একটু ওপেন করব, খুলবো, তখন যে অংশটা ঠিক পুঁতির দানার মতো অংশ পাবো, সেটাকে কি বলে স্যার? ক্রোমোমিয়ার। এবং এই ক্রোমোমিয়ারের যে পাক খাওয়া অংশ, এটাকে যখন খুলবো তখন আমরা পাবো কি? ডিএনএ এবং প্রোটিন। এই প্রোটিনটা কি বলবো স্যার? এই প্রোটিনটাকে বলা হয় হিস্টোন প্রোটিন। এবং এই ডিএনএটাকে যখন ডিএনএ এর বিশেষ বিশেষ অংশ বা ডিএনএ এর একটা অংশকে যখন নেব, তখন তাকে বলবো কি? জিন। এই জিন কি করে? নির্দিষ্ট প্রোটিনের নির্দিষ্ট সংকেত বহন করে। এবার যদি আমি রিভার্স ভাবে বুঝাই, যখন আমি একটা ডিএনএ এর সাথে যখন প্রোটিন এসে যুক্ত হয়, প্রোটিনগুলো পাক খেয়ে কি তৈরি করে? স্ট্রাকচার
ক্রোমোমিয়ার, এই ক্রোমোমিয়ার গুলি আরো ঘনীভূত হতে থাকে, আরো ঘনীভূত হতে থাকে, এবার তৈরি করে ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুগুলো আরো ঘনীভূত হতে থাকে, ঘনীভূত হয়ে কি তৈরি করে? ক্রোমোজোম। ক্লিয়ার? আশা করি তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। এর থেকে আর ডিটেইলড কোথাও পাবে না আমার মনে হয়। ঠিক আছে, এবার আমরা যেই টপিকে যাব সেটা হলো এই ক্রোমোমিয়ারের স্ট্রাকচার, কনসেপ্ট নাম্বার 2, যে আমরা পুঁতির মতো দানা দেখলাম না, তার ভিতরের স্ট্রাকচার, কনসেপ্ট নাম্বার 2। সবকিছু ধরে ধরে একবারে অপারেশন করা হবে, ঠিক আছে? দ্বিতীয় নাম্বারটা কি হলো? ক্রোমোমিয়ারের ভিতরের গঠন। ক্রোমোমিয়ারের ভিতরের গঠনটা কি? এই ক্রোমোমিয়ারের ভিতরের অংশটাকে বা ক্রোমোমিয়ারের যে দেখলে না পুঁতির মতো দানা, সেটাকে বলা হয় কি? নিউক্লিওজোম। এই নিউক্লিওজোমটা কি নিয়ে গঠিত? ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন। স্যার হিস্টোন প্রোটিন গুলো কি আবার? এই হিস্টোন প্রোটিন গুলো হলো H2A, H2B, H3, H4। এই হিস্টোন প্রোটিন গুলো, এই চারটা হিস্টোন প্রোটিন দেখলে H2A, H2B, H3, H4 কিভাবে কিভাবে গঠন করে আমি দেখাচ্ছি। মানে আটটা অণু বিশিষ্ট একটা গঠন স্ট্রাকচার গঠন করে, সেটাকে বলবো অক্টোমার, হিস্টোন অক্টোমার। হিস্টোন অক্টামার। তো হিস্টোন অক্টোমারের গঠনটা স্যার দেখান ঠিক এই রকম। যদি এটা H2A করি, H2B করি, H3, H4, ঠিক ডিএনএ গুলো এইভাবে থাকে। এটা কি এটা কি? এটা ডিএনএ, কিন্তু এটা কি? ডিএনএ পাক খেয়ে থাকে। আর এইগুলো, আর এটাকে বলে এইচন, এটাও একটা হিস্টোন প্রোটিন। তো দেখো এই যে এই H2A, H2A, H2B, H3, H4 এরা ডাবল ডাবল ভাবে 8 অণুবিশিষ্ট একটা গঠন স্ট্রাকচার তৈরি করে, তাকে বলবো কি বায়োলজি ভাষায় হিস্টোন অক্টোমার। এই হিস্টোন অক্টোমারের স্ট্রাকচারটা সেম এরকম, একটা গঠন তৈরি করে। H2A দুটো থাকে, H2B দুটো থাকে, H3 দুটো থাকে, H4 দুটো থাকে, দিয়ে একটা গোলাকার একটা স্ট্রাকচার গঠন করে। আর তার ওপরে কি হয়? পাক খেয়ে থাকে ডিএনএ, ঠিক আছে? দিয়ে তৈরি করে হিস্টোন অক্টোমার। আর এটা কি স্যার? এটা কি আঁকলেন? এটা হলো H1, এটাও হিস্টোন প্রোটিন। এটা কি করে? এই স্ট্রাকচারের স্থিতিশীলতা বজায় রাখে। ওকে, এইবার ঠিক আছে, এটা হলো নিউক্লিওজোমের ভিতরের স্ট্রাকচার। আশা করি এখান পর্যন্ত কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে? এবার আমরা যতগুলো কনসেপ্ট পড়লাম, ঠিক আছে, এখন পর্যন্ত যতগুলো কনসেপ্ট পড়লাম, সেই কনসেপ্টগুলোর একটা ফ্লো চার্ট বা কনসেপ্ট সামারি থাকবে, ঠিক আছে? ঠিক আছে, কনসেপ্ট সামারি আমরা কি পড়লাম পুরো ক্লাসটাই? দেখো আমরা দেখলাম যে জিন আছে, এই জিনটাকে কি বলা হয়? বংশগতির একক। এই একাধিক জিন মিলে তৈরি করে কে? ডিএনএ। এই ডিএনএ কে কি বলা হয়?
বংশগতির পদার্থ। এবার এই ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে কি করে? নিউক্লিওজোম। এই নিউক্লিওজোমগুলি ঘনীভূত ঘনীভবন ও কুণ্ডলীকরণ ঘটিয়ে তৈরি করে কি? ক্রোমাটিন। আর এই ক্রোমাটিনগুলি আবার আরো ঘনীভূত হতে থাকে দিয়ে তৈরি কি? ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমকেই বলা হয় বংশগতির ধারক ও বাহক। ঠিক আছে, তো আশা করি ক্রোমোজোম কিভাবে তৈরি হলো বুঝতে পেরেছো। তো আজকের লেকচার এই পর্যন্তই, কিভাবে ক্রোমোজোম তৈরি হলো। ঠিক আছে, আর পরবর্তী লেকচারগুলো আসবে ক্রোমোজোমের স্ট্রাকচার এবং ক্রোমোজোমের মধ্যে রাসায়নিক গঠনটা কিরকম। ঠিক আছে, এই সমস্ত নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। আর হ্যাঁ, যখন তুমি এত দূর পর্যন্ত চলে এসছো তোমার জন্য একটা গিফট আছে। থ্যাংক ইউ। তো চলো, দেখা হচ্ছে নেক্সট লেকচারে।